আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রোমানিয়া মাল্টার বিষয়ে অনেক ক্যান্ডিডেটের সাথে তাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই ভিডিওর আয়োজনটি করেছি। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। জি, রোমানিয়ার জন্য যারা আসছেন তারা ভিতরে আসবেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, দিনাজপুর থেকে। মাদারীপুর থেকে সাগর বাড়ি, রমজান আলী, নাজমুল হাসান সজীব, খিলক্ষেত, জুয়েল টাঙ্গাইল, আবু হানিফ টাঙ্গাইল, এমডি রুবেল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজিমপুর। জাহাঙ্গীর আলমকে একটু সুযোগ দেন, উনি যাতে বসতে পারে। হ্যাঁ, আজকে এখানে যারা আসছেন এর মধ্যে আমি সকলের নাম উচ্চারণ করেছি, আবার ফেস টু ফেস আরেকবার পরিচয় হই, আপনারা একে অপরের সাথেও পরিচয় হতে পারবেন। রুবেল ইসলাম না, রোমানিয়ার ব্যাপারে আসছেন রাজশাহী থেকে। ভালো আছেন? রাজশাহীতে থাকেন না ঢাকায় থাকেন? ভেরি গুড। নূর হাসান, রাজশাহী থেকে আসছেন। আবু হানিফ টাঙ্গাইল থেকে আসছেন। জুয়েল আসছেন টাঙ্গাইল থেকে। নাজমুল হাসান সজীব, খিলক্ষেত থেকে রমজান আলী। সাগর বাড়ি, মাদারীপুর। হাকিমপুর থেকে, দিনাজপুর থেকে আসছেন দেলোয়ার হোসেন। জাহাঙ্গীর আলম, আজিমপুর, ঢাকা আজিমপুর, নিউ মার্কেট। যেটা আজিমপুর কোথায়? বাস স্ট্যান্ডের অপোজিটে তো কলোনি। জি, ধন্যবাদ। সবার পরিচয় নিলাম, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। আপনারা আমাদের সাবস্ক্রাইবার এবং অতিথি। আপনারা প্রতিদিনই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ছুটে আসেন বৈধভাবে ওয়ার্ক পারমিট, ভিসা বা রোমানিয়া বা বিদেশে যাওয়ার জন্য যে সকল প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে বা উপায় কিভাবে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেন বা পরামর্শ নেন। আমরাও প্রতিদিন আপনাদের কল্যাণার্থে আপনাদের প্রশ্নগুলার সদুত্তর দেওয়ার জ্ঞানত চেষ্টা করি। ফিউচার ওয়ার্ল্ড দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিদেশের বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত, আপনাদের জানার আগ্রহের বিষয়গুলো আমরা ভিডিও আকারে প্রকাশ করি, যাতে মানুষ উপকৃত হতে পারে। এবং আমরা নিজেরও অনেক দেশের ভিসা প্রসেসিং করে সফলভাবে তাদেরকে বিদেশে পাঠিয়েছি। বর্তমানে তারা নিজ কর্মক্ষেত্রে ভালো আছে এবং আমাদের সাথে অনেকেরই এখন পর্যন্ত যোগাযোগ রয়েছে। তাদের সাথে প্রায় প্রত্যক্ষই আমরা কথাবার্তা বলি। তো আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে যা আমার কাছ থেকে জানতে চান। আমি লিখিত কিছু প্রশ্ন নিব, প্রত্যেকের কাছে 2টা বা 3টা প্রশ্ন আপনারা করবেন। এর বেশি করলে অন্যের প্রশ্ন করতে পারবে না। তো গুরুত্বপূর্ণ, আপনার যেটি প্রয়োজন, জানা দরকার, এরকম প্রশ্ন আপনারা করবেন এবং আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই হিলি, হাকিমপুর, দিনাজপুর থেকে আসছেন দেলোয়ার হোসেন। জি, দেলোয়ার হোসেন, আপনার কি প্রশ্ন আছে প্লিজ? ওনার প্রশ্নটা হলো 7-8 লক্ষ টাকা খরচ লাগবে, এই বিষয়ে ব্যাংক ঋণ পাওয়া যায়? তো ব্যাংক ঋণ পেতে গেলে কিছু ডকুমেন্টারি সহযোগিতা দরকার, যেই মূল ডকুমেন্টসগুলো আমাদের কাছেই থাকে। তো এগুলো আমরা দিব কিনা, সহযোগিতা করব কিনা, যে আপনার প্রশ্নের উত্তর দেব। সাগর বারোই, মাদারীপুর। এই সাগর বারোই, আপনার কি প্রশ্ন আছে? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে প্রসেসিং টাইম 4 থেকে 5 মাস, বেশি হলে কি করণীয়?
এবং আরেকটি সম্পূরক প্রশ্ন করেছেন, রোমানিয়া পাঠালে ফেরত যদি আসে তাহলে আপনাদের দায়ভার কি? রোমানিয়ার ব্যাপারে আসেন রমজান আলী, এবং মাল্টার বিষয়ে উনি জানতে চান খিলক্ষেত থেকে। জি রমজান আলী, আপনার কোনো প্রশ্ন? টাকা কিভাবে নেবেন? জি, কার্যক্রম চলতেছে, এটার প্রুফ আপনি দুই দেশেরই প্রুফ চাচ্ছেন। কার্যক্রমের চলছে এর প্রমাণ কি? খিলক্ষেত ঢাকা থেকে আরেকজন আছেন নাজমুল হাসান সজীব। এই সজীব, আপনার কোনো প্রশ্ন? প্রসেসিং টাইম আরও সংক্ষিপ্ত হতে পারে কি না রোমানিয়ার ক্ষেত্রে? আপনি রোমানিয়া মালটা দুটোই জানতে চেয়েছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবারে জুয়েল টাঙ্গাইল থেকে। জি, আপনার কি প্রশ্ন আছে? পাসপোর্টের বয়স হচ্ছে 38, এই পাসপোর্টের বয়সটা আপনার একটু বেশি, তো আসলে একটু কম বা 34, 35, 30 এরকম, কিন্তু দেওয়া হয়ে গেছে একটু বেশি 38। এই পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে কিনা? ড্রাইভিং ভিসা আছে কিনা? জি, ধন্যবাদ। আবু হানিফ টাঙ্গাইল থেকে। জি, আপনার কোনো প্রশ্ন? রেস্টুরেন্ট ভিসা হবে কিনা, তারপরে টাকার অ্যামাউন্ট। জি, ধন্যবাদ। নূর হোসেন রাজশাহী থেকে। জি, নূর হোসেন, আপনার কি প্রশ্ন? এই সপ্তাহে কতদিন ডিউটি? 6 দিন ডিউটি বা ডিউটির অতিরিক্ত সময় কাজ করছে, এটা আমরা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন। ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা? ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা? সাপ্লাই কোম্পানি কিনা? এবারে আসবো রুবেল ইসলাম, উনি রাজশাহী থেকে আসছেন। জি, ইলেকট্রিক ভিসা হবে কিনা? জি, হ্যাঁ, ওইটার বিষয়ে সুযোগ সুবিধা। জি, পাসপোর্ট আপনার হাতে রেখে কার্যক্রম করা যাবে কিনা? জি, ধন্যবাদ। এবারে জাহাঙ্গীর আলম আজিমপুর, আপনার কোনো প্রশ্ন? সর্বোচ্চ বয়স কত? জি, ধন্যবাদ। বেতন কত হবে? প্রশ্ন বলার কালে আপনারা প্রশ্নের মাঝখানে আরেকটি প্রশ্ন আপনার মনে উদিত হইতে পারে যে এটাও করা দরকার। ঠিক আমি যখন লিখিত প্রশ্নগুলো শেষ করব, আপনাকে আরেকটি সুযোগ দিব, আপনি আরও প্রশ্ন করতে পারবেন, সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারবেন। জি, আপাতত আমরা ধৈর্য সহকারে লিখিত প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নিই। দিনাজপুর থেকে দেলোয়ার হোসেন আমাকে প্রথম প্রশ্নটি করেছেন, 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে, এটি ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কিনা এবং আমাদের অফিস এ ব্যাপারে কতটুকু সহযোগিতা করবে? হ্যাঁ, ব্যাংক থেকে লোন নেওয়া যাবে। ওয়ার্ক পারমিট ভিসায় সরকারের নির্দেশনা মোতাবেক বৈদেশিক কর্মসংস্থান যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংক থেকে আপনারা প্রত্যেক জেলায় জেলায় এখন বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের শাখা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি জেলা সদরে গিয়ে, যেমন বিইএমইটির যখন আপনি কার্ডটি পাবেন, রেজিস্ট্রেশন করবেন, ডাটাবেজে আপনার নাম উঠবে, তখন আপনি কর্মসংস্থান ব্যাংকে ঋণের জন্য আবেদন করতে পারবেন। তো এই ঋণের জন্য আবেদন করলে এটি সাকসেসফুলি পাওয়ার জন্য কিছু ডকুমেন্টেশন প্রয়োজন, যেমন আপনার পাসপোর্টের কপি, ভিসার কপি, আপনি যেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেখানকার ডকুমেন্টস, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওয়ার্ক পারমিটের কাগজ, অর্থাৎ আপনার ভিসাটি সরকারি নিয়ম মেনে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে। এই ধরনের ডকুমেন্টেশন আমাদের কাছে যা যা থাকবে, আমরা সবগুলাই, আমাদের পূর্ববর্তী অনেক ক্লায়েন্টও ঋণের ব্যাপারে সফল হয়েছেন, তাদেরকে আমরা যেভাবে দিয়েছি আমরা সেইভাবে আপনাকে দেব। আমাদের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করতে কোনো রকম কার্পণ্য নেই। এটিগুলো একটি বিষয়, কিন্তু এখানে অনেকে একটু ভিন্ন মাত্রায় অনেক সময় আমাদের কাছে উপস্থাপন করেন। যেমন ধরেন, ভিসা হয়েছে, সে ঋণ নেবে, এটা হয়তো আমার সাথে আগেও কথা হয়েছে তার, যে আমার কাগজপত্র দিবেন। এখন আমাদের পক্ষে কোনো রকম কার্পণ্য থাকে না আপনাকে কাগজ যথাযথ দেওয়ার, যেটা দিয়ে কাজ হবে। এখন আপনি যদি এসে আবদার করেন লোন নেওয়ার জন্য আমাকে অরিজিনালটা দিয়ে দেন, তাহলে আমি বলবো যে আপনি হালাত টলাত করে বা অন্য দিক থেকে টাকা ম্যানেজ করে অরিজিনালটা নিয়ে যান, নিয়ে সেটা ব্যাংকে দেন,
দিয়ে আপনি লোনটা নিয়ে নেন, আবার যেখান থেকে ধার নিলেন লোন পেয়ে সেই টাকাটা পরিশোধ করে দেন। তো লোনের বিষয়ে আরেকটু সাজেশন বা একটু পরামর্শ হচ্ছে যে লোন যখন আপনারা নেবেন, লোনের বিষয়ে আপনার একজন গ্রান্টার লাগবে। আপনি শুধু একা এই লোনের জন্য আবেদন করলে হবে না, এর সাথে একজন জামিনদার দরকার। যদি আপনি কোনো কারণে বিদেশ গিয়ে লোনের টাকা পরিশোধ না করেন, তাহলে আপনার যে জামিনদার হয়েছে সে তার উপর ঋণটা বর্তাবে, সে এটি পরিশোধ করবে। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। এবারে আসব, রুবেল ইসলাম প্রশ্ন করেছেন, ইলেকট্রিক ভিসা হবে কি? ইলেকট্রিক ভিসা হবে আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসাবে যোগ্য সেই ধরনের কাগজপত্র দেখাতে পারেন। অর্থাৎ আপনি কোনো ইলেকট্রিকের উপর ট্রেড যে শিক্ষা ট্রেনিং এটি করেছেন এবং বাংলাদেশে বা দেশে বিদেশে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করেছেন, এরকম কোনো আইডি আছে বা কোনো পেডে কোম্পানি আপনাকে অভিজ্ঞতার সনদ দিয়েছে, এরকম ধরনের ডকুমেন্টস লাগবে যদি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান হিসাবে আপনি চাকরিটি লাভ করে ভিসা করতে চান। তাহলে এরকম কাগজপত্র লাগবে। আমাদের কাছে ইলেকট্রিক কাজের অফার রয়েছে, আপনি সেটি নিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইলেকট্রিক কাজের সুযোগ সুবিধা কি? যারা দক্ষ আছেন বা ট্রেড ওয়ার্কার, এদেরকে যারা দক্ষদেরকে আমরা বলি ট্রেড ওয়ার্কার। ট্রেডটাকে যদি বাংলা করি তাহলে হয় বাণিজ্য লেবার বা শ্রমিক। আসলে যে সব ক্ষেত্রে কাজ করা হয় এগুলো ব্যবসায়িক ক্ষেত্রে, প্রাইভেটাইজেশন ক্ষেত্রেই কাজ করে। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনও একটি ব্যবসা শিল্পের মধ্যে পড়ে। সেখানে কাজের লোকের যারা অভিজ্ঞ তাদেরকে ট্রেড ওয়ার্কার বলে। এরকম ট্রেড ওয়ার্কার হিসেবে যারা দক্ষ আছেন তাদের স্যালারি হচ্ছে রোমানিয়ান টাকায় 3 থেকে 4 হাজার রোমানিয়ান লিউ। 1 লিউ সমান 20 টাকা। তাহলে স্বাভাবিকভাবে আপনারা এটা কত হয় বুঝতে পারবেন। আর হচ্ছে এর সাথে সুযোগ সুবিধা বলতে আরও কিছু থাকে, যেমন থাকা ফ্রি, খাবার কোম্পানির ম্যানেজমেন্টের মাধ্যমে হবে। যেমন খাবারের বিষয়ে ডিরেক্ট অনেক কোম্পানি খাবার দিয়ে থাকে, আবার অনেক কোম্পানি রান্না বাড়ার ঝামেলায় যাইতে চায় না। সেক্ষেত্রে তাদের এমপ্লয়িজ যারা আছে তাদেরকে টোকেন দিয়ে দেয় যে আপনি অমুক হোটেলে এই টোকেন শো করে খেয়ে নেবেন বা অমুক হোটেলে খেতে থাকবেন, মাস শেষে বিল কোম্পানি দেবে। অথবা আপনাকে অ্যালাউন্স দিয়ে দিবে, আপনি মাসিক অ্যালাউন্স এত টাকা, এত লিউ আপনি নিয়ে নেবেন, আপনি আপনার মতো করে হোটেলে খান, নিজে পাক করে খান, এটি খেয়ে নেবেন। এই হচ্ছে সুযোগ সুবিধাগুলো। এছাড়া আপনি আরেকটি সুযোগ সুবিধা পাবেন, ইন্স্যুরেন্স করে থাকার কারণে আপনার যদি স্বাস্থ্যগত কোনো অসুখ বিসুখ হয় সেটিও চিকিৎসা করতে পারবেন ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তাহলে আপনার থাকা, খাবার এবং চিকিৎসা এবং কাজের নিরাপত্তা, কাজের আয়োজন সবই আপনি পাচ্ছেন। তাহলে সুযোগ সুবিধা বিষয়ক যে আপনাদের প্রশ্ন ছিল এই বিষয়ে জানতে পারলেন। পাসপোর্ট হাতে রেখে কার্যক্রম চলবে কি না, এটি আমরা যখন কোনো কাজ নেই, শুধুমাত্র যারা বিদেশে আছে, যেমন ধরুন মালয়েশিয়া আছে, সৌদি আরব আছে, আমাদের বাঙালিরা যে সব জায়গায় বেশি আছে, তারাও আমাদের কাছে ফাইলটি সাবমিট করেছেন। এখন কি হয়েছে, সে ওখানে কাজ করছে দীর্ঘ হয়তো 5 বছর, কিন্তু মধ্যপ্রাচ্যের কাজের একটা অনেক আশা ভরসা নিয়ে যায় বিদেশে যে আমি ওখানে নাগরিকত্ব যদি পাই, কাগজপত্র যদি করতে পারি। কিন্তু মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য আমাদের বাংলাদেশির এ পর্যন্ত কাউকে সেকেন্ড হোম করা ছাড়া কাউকে কোনো নাগরিকত্ব দেয় নাই, পিআরও দেয় নাই, কাগজপত্র যে আজীবন এই দেশে থাকতে পারবেন ভিসা ছাড়া। কিন্তু সেটা কোথায় হয়েছে? ইউরোপ হয়েছে, আমেরিকা হয়েছে, কানাডা হয়েছে। এইসব দেশে এই নিয়মটি ভালো আছে যে আমাদের বাংলাদেশি অনেকেই ওই দেশের পাসপোর্টধারী এখন। কিন্তু আমি দেখিনি বাংলাদেশের কেউ সৌদি আরবের পাসপোর্টধারী হয়েছেন, এরকম উদাহরণটি খুবই কম। তো এই সুযোগ সুবিধাটা ইউরোপে পাবেন। এখন আপনার পাসপোর্ট
যারা মধ্যপ্রাচ্যে থেকে আমাদেরকে কাজ দিচ্ছেন, তারা তো অরিজিনাল পাসপোর্টটি তার ভিসাগত বা কাজের প্রয়োজনে ওখানেই থাকবে, তার হাতেই থাকবে। এখন উনি আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের কাছে পাসপোর্টের স্ক্যান কপি, কালার স্ক্যান দাখিল করে প্রসেসিংটা করছেন। আমরা শুধুমাত্র যারা বিদেশে অবস্থান করছেন, প্রবাসী, যারা ইউরোপে যেতে চান, তাদের বেলায় এই কনসিডারেশনটি আছে যে অরিজিনাল পাসপোর্ট লাগবে না। তবে অরিজিনালটি লাগবে কখন? পারমিটটি যখন চলে আসবে, এই পাসপোর্টটি দিল্লি যাবে, দূতাবাসে জমা হবে। তো ফটোকপিতে তো আর ভিসা লাগানো যাবে না, অরিজিনাল লাগাতে হবে। সেক্ষেত্রে অরিজিনাল পাসপোর্টটি তার এসে আমাদের কাছে জমা দিলে পাসপোর্টটি দিল্লি যে ভিসা লেগে আসবে রোমানিয়ার ক্ষেত্রে। আর যদি মাল্টার ক্ষেত্রে হয়, তাহলে ক্যান্ডিডেট বাংলাদেশে আসবে, পারমিটটা সাথে করে নিয়ে তাকে সাথে নিয়ে দিল্লি যেয়ে এটা জমা দিতে হবে। তো এখন আপনি যদি পাসপোর্টটি দিতে না চান, তাহলে আপনি প্রবাসীর আন্ডারে এখন পড়েন না, আপনি যেহেতু হাজির নাজির বাংলাদেশেই আছেন। তবে এটি হতে পারে আপনার কোনো প্রয়োজন, জার্নি আছে, ইন্ডিয়া যাবেন, মাকে নিয়ে, অসুস্থ আছে, আপনি তার অ্যাটেন্ডেন্স হিসাবে ভিসা করেছেন, মেডিকেল ভিসা, যে মাকে সাথে নিয়ে ইন্ডিয়া যাবেন, এরকম একটি ট্যুর আছে আপনার। সত্য সত্য আমাকে বলবেন, আমি আপনাকে ওই কয়দিনের জন্য আপনার হাওলায় পাসপোর্টটি দিব। আমরা যখন এগ্রিমেন্ট করি, এগ্রিমেন্টে লিখে নেই যে আপনি আমাকে অরিজিনাল পাসপোর্টটি স্বেচ্ছায় ভিসা প্রসেসিংয়ের জন্য প্রদান করেছেন। কারণ আমার এখানে বাংলাদেশে যে আইন আছে, একজনের পাসপোর্ট আরেকজনের কাছে থাকতে পারবে না। তবে প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি কোনো এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা করেন, এজেন্সির নিয়মটা হচ্ছে আমি পাসপোর্ট হোল্ডারের কাছ থেকে একটা অনুমতিপত্র চুক্তি করে পাসপোর্টটি নেব। কেন নিলাম সেই কারণটি ওই চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এটাই সরকারি বিধিবিধান। কিন্তু আমি আপনার কাছে লিখিত ছাড়া, কোনো আপনার অনুমতি ছাড়া পাসপোর্ট রাখার ক্ষমতা রাখি না। যদি আপনার অনুমতি ব্যতীত যে কোনো এজেন্সি পাসপোর্ট রাখে, আপনি সংশ্লিষ্ট থানায় মামলা করলে সাথে সাথে এটা র্যাপিড অ্যাকশন হবে, আপনার পাসপোর্ট উদ্ধার পাবেন। তাহলে আর আপনি যদি চুক্তি করে দেন, তাহলে আপনি স্বেচ্ছায় দিয়েছেন। কোম্পানি আমাদের গা বাঁচানোর জন্য আমাদের কাছে এসে যদি এখন পাসপোর্ট চেক করে, তাহলে দেখা যাবে শত শত পাসপোর্ট আমাদের কাছে জমা আছে। তাহলে এগুলো আমরা অনুমতি নিয়ে রেখেছি না অনুমতি ছাড়া রেখেছি, এটা আইনের কিন্তু জানার এখতিয়ার আছে। এরকম চেকিং আসে মাঝে মধ্যে। তো যারা কাগজপত্র দেখাতে পারে না, সমস্ত পাসপোর্ট রিকভারি করে নিয়ে একটা জরিমানা করে, বা পাসপোর্টগুলো এসবি ডিবি নিয়ে যায় বা পুলিশ নিয়ে যায়, তারপরে এটি আবার সেই যে হোল্ডার আছে সেই হোল্ডার আবার দৌড়াদৌড়ি করতে হয়, এজেন্সি দৌড়াদৌড়ি করতে হয়, একটা ঝামেলার বিষয়। যেহেতু আইন ভঙ্গ করা হয়েছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। তো আমার কথা হচ্ছে, আপনি যদি অরিজিনাল পাসপোর্ট না দিতে চান, রিজনটা আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা অবশ্যই পাসপোর্টটি দিব, আবার আপনি আপনার কাজটি শেষ করে আমাদের কাছে জমা দিবেন। আর যদি আপনি মনে করেন যে ওনাদেরকে পাসপোর্ট দিয়ে দিলাম, তা আমার জানটাই তো দিয়ে দিলাম, এরকম যদি হয়, আরেকটা বিষয় যে আমার যদি কাজটি না হয়, ওনারা পাসপোর্ট আটক রেখে আবার আমার কাছ থেকে উপর্যুপরি টাকা দাবি করে কিনা, সেরকম সন্দেহ হতে পারে। আবার সন্দেহ হতে পারে কাজ দিলাম, আগে কাজটা হোক, তারপরে মূল পাসপোর্ট দিব, এরকমটি যদি থাকে, এই তিনটি চিন্তা ভাবনাকে আমরা গ্রাহ্য করতে চাচ্ছি না, অর্থাৎ আমরা রাজি না। আপনি অরিজিনাল পাসপোর্ট দিয়েই আমাদের কাছে লিখিত পরিচয় করে আপনি একটা এভিডেন্স নেবেন যে আপনি আমাদের কাছে পাসপোর্ট দিয়েছেন। আপনার কাছেও একটি স্ট্যাম্প পেপার থাকবে যেখানে লেখা থাকবে, আপনি ওই স্ট্যাম্প পেপারের বলে আপনি ভবিষ্যতে চুক্তি অনুযায়ী ওই পাসপোর্টটি কীভাবে ফেরত পাবেন, ওইটাও চুক্তিতে উল্লেখ থাকে। যে আশা করি বিশদভাবে প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, আপনারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন। আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।